পাবে হয়তো বা একটু সময় নিবে স্লাইডিং তো পাইছে পরে না পাইছে তো এখন আসে না তাই দেখতেছি সব এখন পাইছে ওই যে রিলোড হইতে একটু সমস্যা হচ্ছিল তো ওইটা তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছি মেনু পেজ তো এখন আমরা যদি স্যাম্পল পেজে যাই তাহলে কি আসে কিছু আসে স্যাম্পল পেজে কিছু দেয়নি তো আমরা যাই এখানে অ্যাডমিনে যাই লগ ইন যাই হ্যাঁ আজকে আমরা এগুলো অ্যাড করবো এগুলো অ্যাড করে করে দেখবো তো আমরা যদি পেজেসে যাই এখান থেকে কিছু ডামি টেক্সট নেওয়ার জন্য লড়াই নিতে মোটামুটি একটু স্পিডে টানতে পারেন কারণ মোটামুটি আইডিয়া আছে যে তোমাদের হ্যাঁ পরে এখন যে কাজগুলো করবে এখন স্যাম্পল কিছু বিষয় করে টাইনে দেন আর কি টানে দেবো মানে গ্যাপ না দিয়ে কন্টিনিউ করে ধরে তো এই পেজে কিন্তু কন্টেন্ট আছে স্যাম্পল পেজে বুঝছেন স্যাম্পল পেজে কিন্তু কন্টেন্ট আমি যদি এই পেজটা দেখতে চাই তাহলে এই পেজটা তো আমার আসছে তাই না এডিট অল পেজে গেলাম ভিউ এই যে কিন্তু এই পেজটা কিন্তু আমি দেখতে পারতেছি না এই যে এখানে পেজ আইডি 16 মানে আমার যে পেজটা ওইটার নাম 16 তো এইগুলোকে দেখানোর জন্য এখন আমার কাজ করতে হবে এখানে দুইটা পেজ আছে আমি দুইটা পেজ দিচ্ছি তো এখান থেকে আমি এই কন্টেন্টে যাই কিছু লেখা দিই অ্যাবাউটে যাব এখানে কন্টেন্ট আপডেট আচ্ছা তাহলে আমরা মেনু অ্যাড করা দেখলাম তাই না আচ্ছা মেনু অ্যাড করার পর আমরা আরেকটা জিনিস অ্যাড করা দেখি সেটা হলো সাইড বার কিভাবে অ্যাড করা যায় এগুলাকে বলে উইজেট সাইড বার বলেন এই ফুটারে একটা লেখা দিবেন অথবা হেডারের এখানে একটা লেখা দিবেন এগুলো আমরা ওয়ার্ডপ্রেসে উইজেট দিয়ে অ্যাড করতে পারি তো উইজেট দিয়ে অ্যাড করতে চাইলে এই উইজেটগুলোকে করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় ফাংশনের ফাইলে রেজিস্ট্রেশন করে এই উইজেটটা আপনি কোথায় কল করবেন অর্থাৎ কোথায় শো করবেন সেইখানে কল করতে হয় তো আমরা একটু দেখি তো এটা সাইড বার বানানোর জন্য আগে আমরা HTML দিয়ে একটু বারটা বানাই নিই মনে করেন এই সাইডে একটু সাইড বার বানাই নিই কারণ সাইড বার যদি না থাকে তখন আমরা বুঝবো না আসলে কি আসতেছে কি যাচ্ছে তো এর জন্য এই ফাইলে চলে গেলাম WP কন্টেন্ট তারপর থিমস তারপরে লেকচার 14 এখানে যাওয়ার পরে আমাদের এটা আছে কোথায় index.html PHP এটাতে না হ্যাঁ এইটাতে আর এটার স্টাইল শিটটা একটু নিয়ে নিই সাথে কারণ এখানে আমরা ডিজাইনগুলো করব তো এটার মধ্যে দেখেন আমাদের ইন্ডেক্স ফাংশন সবই আমাদের ওপেন হয়ে গেছে তাই না আচ্ছা তো এইখানে দেখেন খেয়াল করেন আমাদের সাইড বারটা কোথায় আছে এইটা না সাইড বার তো এই সাইড বারের এখানে আমরা ইন্টার দিয়ে এখানে কিছু লেখা লিখে দেব এখানে আমরা সাইড বারটা দিই H2 এর ভিতরে এটার ভিতরে দিই সাইড বার লেখাটা ঠিক আছে বা লেখানো তারপরে একটা আমি ULL আইডি ULL এর ভিতরে আমি একটা সাইড বার তৈরি করব এলআই তারপরে তাহলে এখানে একটা লিঙ্ক দিই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তাই না এইখানে আমি এখন লিখবো কি লিখবো হোম না সাইড বারের আচ্ছা এগুলোই লিখে পরে চেঞ্জ করবি লেখা আপনাদের তো ডাইনামিক হবে চেঞ্জ করতে পারবো পরে লিখি এখানে আমি লিখি সাইড বার 1 সাইড বার 2 এরকম লিখলাম আর তো এটা তো লিখলাম এখন লেখার পর এখন যদি ফেজ দেই তাহলে এখানে একটা সাইড বার তো আসবে এই যে এবং লেখাগুলো আসছে তাই না এই যে লেখাগুলো আসছে কিন্তু এগুলোকে আমরা এখন একটু যদি ডিজাইন করতে চাই তাহলে এই যে এটার ভিতরে আমাদের এখন ডিজাইন করতে হবে এটাতে কোনো ক্লাস দেও না একটা ক্লাস দিয়ে নিই ক্লাস সাইড বার 1 মনে করেন এরকম একটা নাম দিলাম
অথবা ক্লাস একটা দেওয়াই তো আছে এই যে এখানে এই সাইড বারের এটা ধরে করতে পারি সাইড বার ওয়ার H2 সাইড বার UL সাইড বার UL এলাই এভাবে করতে পারি তাই না? তো এই ক্লাসটা নিয়ে কপি করে আমরা এটা নেব স্টাইলে এখন সাইড বার এখানে আমরা কপি করব। সাইড বার কোথায় আছে? সাইড বার আছে এইখানে, এটার পরে সাইড বারের তো দেওয়াই আছে তাই না? তারপরে আচ্ছা সাইড বার তো আমি আলাদাভাবে দিছি তাই না? সাইড বার বলতে আমি বুঝাইছি কোনটাকে? সাইড বার বলতে বুঝাইছি এই পুরোটাকে। আর এটার ভিতরে এইটুকুকে শুধু যদি আমি আলাদাভাবে ধরতে চাই তাহলে একটা ডিপের ভিতরে নিলে ভালো হবে। ডিপ প্লাস সাইড বার 1 মানে এটাকে এনে আরো থাকতে পারে, ঠিক আছে? আরো সাইড বার থাকতে পারে, এর জন্য আমি একটা ডিপ নিয়ে নিলাম। এই যে এখানে একটা দিলাম না, এই ডিপের ভিতরে সাইড বার না এটা, সাইড বারের ভিতরে দেখেন আমি আপনাদের বলি এই সাইড বারের ভিতরে এই একটা ডিপ, কারণ আমি যদি আরেকটা দিতে চাই তখন তো আমার এই ডিপ এই যে আরেকটা ডিপ দিতে চাই, দুইটা হলো না? আমি যদি ফ্রেজ দিই তাহলে আমার এখন তখন কাজ করলো এই যে একটা এই ডিপটা তখন কাজ করবে। আর টোটাল সাইড বার হলো পুরাটা, এর জন্য আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? এখন একটাই রাখি, আপাতত একটাই করি। হ্যাঁ এখন এইটুকু আমাদের সাইড বার, এইটুকু সাইড বার 1 থেকে আমরা স্টার্ট করব। সাইড বার 1, তারপর সাইড বার 1H2, তারপর সাইড বার 1 UL, তারপর সাইড বার 1 UL LI এ এই চবার এরকম যদি রাখতে চাই তখন আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। তো এখন H2 কি আছে দেখি, H2 তো ঠিকই আছে তাই না? আর এইগুলোকে একটু কালারটা চেঞ্জ করে দিই তাইলেই হবে, আগে কিছু লাগবে না। আর প্যাডিং বাড়াই দিই। লিস্ট স্টাইল নাম দেবেন, লিস্ট স্টাইল নাম, তারপরে হলো এইটাতে এলআই তো ঠিকই আছে, ফ্লোট লাগবে না। এইখানে ডিসপ্লে ব্লক প্যাডিং মনে করেন 15 পিক্সেল দিলাম, তারপরে দিব কালার কি দিব? কালার ব্ল্যাক দিই না, দিলেই বোঝা যাবে কি হয়। হ্যাঁ প্যাডিং অনেক বেশি হয়ে গেছে। না এখানে হ্যাঁ ব্ল্যাক তো বোঝা যাচ্ছে, এই যে আসছে। টেক্সট ডেকোরেশন নান, তারপর হলো প্যাডিং 5 পিক্সেল, ঠিক আছে না? এখন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড মার্জিন 0 প্যাডিং দিয়ে দিই, মার্জিন 0 আমাদের পড়া ছিল কিন্তু নিয়ে আসতে CSS কি দেখতে হবে। এখন মার্জিন বটম বটম তো গ্যাপ দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ একেবারে ব্যাকগ্রাউন্ড একটু অন্য দেবে, ফুললি পায় না।
সবই তো গেল। আর এখানে এই দেন, এখানে কিছু একটা হচ্ছে, এটাকে কাট করে না এখানে দিচ্ছি। এইগুলো এত কি আসতেছে? ফ্যান কি এতগুলো দিচ্ছি নাকি? একটু কোথা আর টেক্সট ডেকোরেশনটা নাম দিয়ে দিই, টেক্সট ডেকোরেশন নাম। নর্মাল জিনিসই অনেক সময় করতে গেলে এদিক সেদিক হয়ে যায়। আর এটা উপরে উঠে আছে, এটা তো একদম এটার সাথে লেগে থাকার কথা ছিল, তাই না? এটার সাথে লেগে থাকার কথা ছিল না? এইটার সাথে আমি এটা এই বারের সাথে লাগাই দিব। তাহলে কি করব? এইটার H2 মার্জিন 0 দিয়ে দিই, মার্জিন 0, তাহলে ঠিক আছে। এই এখন ঠিক আছে না? আর এটাকে এই যে না দিয়ে মার্জিন না দিয়ে এই যে এখানে মার্জিন বটম না দিয়ে এনে বর্ডার বটম দিয়ে দিই, তাহলে বর্ডার বটম দিলে কি হবে? বটম মনে করেন 2 পিক্সেল সলিড, এটা কি আছে হোয়াইট দিয়ে দিলাম লেখা, ঠিক আছে? তাহলে আমার এটা এই যে এইরকম একটু দেখতে সুন্দর লাগবে, তাই না? এখন ঠিক আছে না? আর এই লেখাগুলোর কালার কি চেঞ্জ করার দরকার আছে? দরকার নেই। আচ্ছা এটা হইলো, তো এখন এইটা যে আমাদের হইলো, আমাদের মেনু তো কমপ্লিট, তাই না? এখন মেনু পেজে ক্লিক করলে কি পেজ আসে? আসে না। মানে আমি যে পেজ ক্লিক করব সেই পেজটা এখানে চলে আসবে। আর মেনু এখানে সাইড বারে আমি উইজেট সেট করব, উইজেট সেট করার পরে এখানে যে উইজেট সেট করব ওই উইজেট আসবে আমাদের। এখানটা আমরা উইজেট সেট করব, নিচে ফটোটা আমরা উইজেট সেট করব, তাই না? তো উইজেট সেট করতে গেলে ওয়ার্ডপ্রেসে আমাদের কি করতে হয়? উইজেট রেজিস্টার করতে হয়, উইজেট রেজিস্টার করতে হয়। তো উইজেট রেজিস্টারের জন্য উইজেট রেজিস্টারটা কোথায় করব? এই ফাংশন ফাইলে। ফাংশন ফাইলে আমাদের ইউজার রেজিস্টার করতে হবে। তো আমাদের এই যে এই ফাংশনটা কেন, এই কিসের জন্য? এই ফাংশনটা নিয়েছিলাম মেনুর জন্য। কোনটা? স্লাইড শো তো আমাদের এই যে, হ্যাঁ এটা তো স্লাইড শো বডিতে আছে এখন আপাতত। না ওটা তো আমরা করিনি এখনো এখানে আসেনি, ঠিক আছে? এটা আমরা করব, আলাদা করব, ঠিক আছে? তো এখন হ্যাঁ সবই তো ফাংশনে থাকবে, ফাংশন থেকেই কল করা হয়। আচ্ছা তো এটা আমাদের আসলো। এখন আমরা কি করব? আগে উইজেটটা রেজিস্টার করব, তারপরে এগুলোকে আমরা আলাদা করব, অথবা আগে আলাদা করে নিতে পারি, ঠিক আছে? তো আগে আলাদা করতে চাইলে আমাদের কি করতে হবে দেখেন, এই যে আমাদের যে ফাইলটা আছে, এই যে এই ফাইলটা, এটা না, এইটা ইন্ডেক্স ফাইলটা, এইটা, ঠিক আছে? এই ফাইলটাকে আমাদের পার্ট বাই পার্ট করতে হবে। কেন করতে হবে? কারণ ওয়ার্ডপ্রেসে পার্ট বাই পার্ট কাজ হয়। তো এটা কাজ হয় কিভাবে আমরা দেখার জন্য আমরা অন্য একটা থিম দেখব। যেমন এখানে আমাদের থিম হলো লেকচার 14, এটা আমাদের থিম, কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম হলো 14, 20, 15, 20, 14, 20, 13, ঠিক আছে? তো এইগুলা আমি যদি একটা থিম দেখি 20, 15, এটা যদি দেখি, দেখেন এইখানে যে তাদের যে পেজগুলা, এই পেজগুলা কি কেন করে তৈরি করছে আমরা একটু দেখবো। যেমন এই যে 404, এই পেজটা হলো আপনার কোনো পেজ যদি ইউআরএল এ যদি কোনো লিঙ্ক, এমন কোনো লিঙ্ক দিলেন, যেমন আমার পেজ আইডি 2 আছে বলে এখানে পেজ আইডি 2 দিছি, আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু পেজ আইডি মনে করেন 8 দিলাম, কিন্তু পেজ আইডি 8 আমার কোনো পেজই নাই, তখন এখান থেকে রিফ্রেশ দেই তখন ইরর আসবে একটা, তখন এই 404 মেসেজটা এখানে আমার শো করবে, আমার নিজস্ব তৈরিকৃত মেসেজ, ইরর পেজ। আচ্ছা তারপর আর্কাইভসটা কেন? আর্কাইভটা হলো আপনি যখন কোনো পোস্ট করবেন, ওয়ার্ডপ্রেসে আমরা পোস্ট করি না, ওই পোস্টগুলো দেখবেন ক্যাটাগরি আছে, পোস্টগুলো যখন আপনি করবেন তখন ওই পোস্টগুলো ক্যাটাগরি দিতে পারবেন।
কি ক্যাটাগরি, যেমন নিউজ ক্যাটাগরি, পলিটিক্স ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দিবেন। এবং ওই যে কোনো ক্যাটাগরিগুলো যে পাশে থাকে ওই যে ক্যাটাগরিতে ক্লিক করবেন ওই ক্যাটাগরি রিলেটেড যত নিউজ আছে ওই পেজে আসবে। স্পোর্টসে ক্লিক করলে স্পোর্টস রিলেটেড যত নিউজ আছে তখন স্পোর্টসে আসবে। ন্যাশনালে হ্যাঁ, আর্কাইভটা হলো আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে আমাদের পোস্টগুলো করি সেই পোস্টগুলো আমাদের archive.php ফাইলে থাকে ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, তারপরে আছে আপনার অথরের জন্য। আচ্ছা, তারপরে আমাদের কমন যেগুলো আছে দেখাই। কন্টেন্টটা হলো কি, এই যে ভিতরে লেখা, এই যে এই লেখাগুলো যেখানে থাকবে কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে মেইন যে ফাইলগুলো এগুলো আসে, এই footer.php হলো ফুটারের জন্য, তাই না। header.php হলো হেডারের জন্য। আচ্ছা, তারপরে page.php এটা হলো মূল ফাইলটা। page.php কেন, কারণ আমি যে ফাইলগুলো করছি খেয়াল করেন, এখানে যে আমার থিম আছে এই থিমে এখানে page.php নামে কোনো পেজ নাই আছে। এই কারণে এখানে আমি পেজের মধ্যে ক্লিক করা সত্ত্বেও এখানে আমার ওই অ্যাবাউট পেজের কোনো লেখা কিন্তু এখানে আসতেছে না। কারণ কি, কারণ আমার page.php ফাইল তৈরি করা হয় নাই এর জন্য। তো আমরা যাই, এর জন্য হলো page.php। তাহলে page.php-টা বুঝলাম। আর ইন্ডেক্স ফাইল তো বুঝি আমরা, index.php হলো মূল ফাইলটা। আচ্ছা, স্ক্রিনশট png এটা তো আমরা জানি যে আমাদের থিমের মধ্যে পিকচারটা সার্চ করার জন্য। সাইডবার হলো সাইডবারের জন্য। single.php এটা কেন, single.php হলো কোনো একটা পোস্ট যখন আমাদের কি বলে এখানে পোস্ট থাকে, ওই পোস্টের একটা টাইটেল থাকে না, ওই টাইটেল বা একটা ইমেজ থাকে, সেখানে ক্লিক করলে দেখবেন সেই পোস্টটা শুধু একটা পেজে দেখায়। সেই পোস্টটা শুধু একটা, মানে একটা পেজের মধ্যে 10-15টা পোস্ট আছে। পোস্ট ক্যাটাগরি তো বললামই, ক্যাটাগরিটা হলো আর্কাইভ, আরেকটা হলো পোস্ট। একই মনে করেন বিভিন্ন ক্যাটাগরি পোস্ট একটা পেজের মধ্যে প্রথমে আসে না, ব্লগ এর মতো করে যে পোস্ট করবেন ওটা সবার উপরে থাকবে, তারপরে পোস্টটা করবে এটা নিচে চলে যাবে, আবার উপরে ওটা থাকবে, এরকম পোস্ট থাকে। এবং পোস্টের একটা টাইটেল থাকে, ওই টাইটেলে যখন ক্লিক করবেন ওই পেজে শুধু ওই পোস্টটাই থাকবে, এবং ওই পোস্টের নিচে আপনি কমেন্টস করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন ওই পোস্ট রিলেটেড, মানে একটা পেজে একটাই পোস্ট। ওইটার জন্য হলো single.php। আচ্ছা, আর style.css কেন, style.css থিমের কোনো ইনফরমেশন যদি আপনি লিখতে চান তো style.css এর উপরে কমেন্টসে আপনি সেটা লিখতে হবে। তো এইভাবে আমাদের হ্যাঁ, style.css তো আমাদের নর্মাল style.css থাকেই, মানে আমাদের ডিজাইন থাকে। আবার এখানে css ফাইল আছে একটা, তো css ফাইল ভিতরেই তো আমরা style.css লিখতে পারি। কিন্তু এইখানে আবার style.css থাকার মানে কি, আমাদের সিএসএস একটা ফোল্ডার থাকবে, ওটার ভিতরে তো style.css থাকবে, কিন্তু এইখানে দেই কেন, কারণ এখানে রোটে আমাদের style.css একটা ফাইল লাগে ওয়ার্ডপ্রেসে। ওইটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ডিটেলস, ওয়ার্ডপ্রেসের থিমটা কে তৈরি করছে, এটার ভার্সন কি, এটার অথর কে, এই ধরনের ইনফরমেশন কোথায় পাবো, এটা যদি আপনি ওপেন করেন দেখতে পারবেন। এই যে এইটুকু থিম নেম, অর্থাৎ আপনি যে থিমটা তৈরি করতেছেন তার নাম কি, থিম ইউআরএল, এইগুলো তো আমরা গত ক্লাসে করছি, এই জন্য আমরা করলাম। তো এখন আমরা আমাদের কাজ কি হবে, এই যে এই পুরো ফাইলটাকে আমাদের এরকম পার্ট বাই পার্ট করে ফেলতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, header.php ফাইলটা করব। তো header.php ফাইল করার জন্য এই যে এই হেডার থেকে শুরু করে একদম হেডার পর্যন্ত, হেডার আমাদের কোন পর্যন্ত আছে এখানে আমরা দেখে নিই। হেডার আমরা ধরি এই পর্যন্ত, মেনু রাখ পর্যন্ত, অথবা মেনু যদি হেডারের ভিতরে রাখতে চান তাও রাখতে পারেন, ওটা আপনার ইচ্ছা যে আপনি কোন পর্যন্ত রাখবেন। তো আমি মেনু পর্যন্ত রাখি, ঠিক আছে। তাহলে মেনু পর্যন্ত রাখতে গেলে আমার হবে, এটা হলো মেইন কন্টেন্ট, তাই না, এটা হলো আমার সাইড বার, এটা হলো আমার কন্টেন্ট, এটা হলো আমার স্লাইড, তারপর এটা হলো আমার মেনু, তাই না। এই পর্যন্ত কিন্তু আমার মেনু, এই পর্যন্ত হলো আমার র্যাপারের ভিতরে আমার এই হেডার, এই হেডারের ভিতরে এই পর্যন্ত আমার হলো আমার হেডার ধরতে পারেন এইটুকু। এইটুকুকে কাট করে এটা কাট করলাম, ঠিক আছে। কাট করে এখানে একটা ফাইল নিতে হবে, নিউ ফাইল নিয়ে এটা এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে এটাকে সেভ দিতে হবে নাম লেকচার 14, এটার ভিতরে রোট ফোল্ডারে, কোনো ফোল্ডারের ভিতরে না, কিন্তু একদম রোটের মধ্যেই লিখতে হবে এখানে header.php লিখে সেভ দিতে। হ্যাঁ, মেনু সহ এই পর্যন্ত নিলাম, মানে হেডারের মধ্যে আমি যতটুকু রাখতে চাই, আমি যদি মেনু রাখতে চাই তাহলে আলাদা করবো। তো এখন এইটুকু header.php নামে একটা ফাইল হলো। এখন আমাদের ইন্ডেক্স ফাইলে তো হেডার নাই, তাই না। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু হেডার অংশটুকু আসবে না। হেডার আসবে না মানে কি, হেডারের ভিতরে তো আমাদের সিএসএস টিএসএস সব কিছু লিঙ্ক করা, মানে কিছুই পাবে না।
তাই না? তো এইখানে আবার কি করতে হবে, পিএসপি দিয়ে সেই হেডার ফাইলটাকে কল করতে হবে। তো কল করার জন্য আমাদের এই যে ডট পিএসপি গেট হেডার, গেট আন্ডারস্কোর হেডার, অর্থাৎ এখানে যে নামের ফাইলটা আমি সেভ দিচ্ছি হেডার, এটার ভিতরে এইভাবে, এটার ভিতরে এখন আমার ফাইলের নামটা দিয়ে দিতে হবে। ফাইলের নামটা কি? হেডার, এই হেডার। এইখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাংশন, ফাইলটা আনার জন্য আমাদের এই যে গেট হেডার, এটা হলো এটা কেন গেট হেডারটা হলো এই গেট হেডার, গেট হেডারটা দিলে কি হবে, আমাদের হেডার ফাইলটা চলে আসবে। গেট হেডার, এটার মধ্যে আরই লাগবে না, এই শুধু এই যে এই কোডটাও কপি করে নিয়ে যাব। এটা হলো হেডার ডট পিএসপি ফাইলের জন্য। হ্যাঁ, না এটা লিখতে হবে না, এখানে আমাদের এখানে কপি, একটু কাট করে একটু কপি করে দিল, বাস। এটা এই কোডটুকুর মাধ্যমে কি হলো, এই গেট আন্ডারস্কোর হেডার এই ফাংশনটার মাধ্যমে এই হেডার ডট পিএসপি নামে যে ফাইলটা আমি তৈরি করছি সেই ফাইলটা এইখানে লিংক হয়ে গেল। এখন যদি হ্যাঁ না আমি দেখাই, এখানে তো আমাদের এখন নাই, দেখেন এখন কোনো কিছু আছে নাই। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আসবে না, এই যে আসতেছে না কিছু। কেন আসতেছে না? কারণ আমার সিএসএস পাই নাই, যে সিএসএস টিএসএস সব কোথায় আছে, সিএসএস টিএসএস সব আছে এই যে হেডার ফাইলে, এই যে এইটার ভিতরে আছে, তাই না? এই যে এগুলো লিঙ্কিং কিছু পাই নাই, তাহলে আমার এগুলো আসতেছে না। এখন এখানে এসে যদি আমি এই কোডটুকু দিয়ে দিই, এই যে এই কোডটুকু দিয়ে দিই, তাহলে এই ফাইলটা এটার সাথে লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন কিন্তু এটা চলে আসছে। মানে কি করলাম, আমি এই ফাইলটাকে জাস্ট আলাদা করে এইখানে রাখলাম, রেখে এইটার সাথে এটা লিঙ্ক করাই দিলাম। তার মানে আমি মনে করলাম এই ফাইলটা এখানে আছে, কিন্তু আসলে এখানে নাই, এইখানে আছে। যত জায়গায় আমার হেডার কল করলাম। এখন আসেন মনে করেন ফুটার যদি আমরা আলাদা করি, হ্যাঁ সমস্যা নাই, ওইটাও করতে পারেন, আর পার্ট বাই পার্ট করেও কাজ করতে পারেন। এখন পার্ট বাই পার্ট না করলে কি সমস্যা হবে আমি বলি। মনে করেন আপনার 20টা পেজ আছে, কারণ 20টা পেজে আপনি এগুলো সব রাখতে হবে। আর তখন কি করবেন, শুধু আপনার যে পেজে হেডার দরকার ওই পেজে যায় শুধু এই লাইনটা কল করবেন, হেডার আইসা পড়বে। যে পেজে ফুটার দরকার এই লাইনটা খালি কপি করবেন। আর তাছাড়া কি করতে হবে, আপনার সব পেজে যায় এই যে পুরা কোড দিতে হবে, তখন আর কি সমস্যা। আপনি এটা সমস্যাও মনে করতে পারেন, আবার ইজিও মনে করতে পারেন, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। কিন্তু সিস্টেমগুলো বুঝবো হলো এই যে তাদের এই যে 2013 বা 2014 বা 2015-এ কিভাবে কাজ করা আছে, এখানে যাবো, যায় দেখবো এরা কিভাবে কাজ করছে। এরা যেভাবে কাজ করছে আমি ঠিক সেইভাবেই, হ্যাঁ সেই স্ট্যান্ডার্ডে ফলো করব। তাদের ফাইল নিলে তো তাদের কন্টেন্টটা এসে বলবো, আমি তো আর আমারটা হলো না, আমারটা বানাইতে হবে। তাদের ফুটার ডট পিএসপি নিয়ে যদি আমারটার মধ্যে লাগাই তাহলে হবে? তাহলে তো হবে না। হ্যাঁ, এটার ভিতরে আমি এটা দেখে সিস্টেমটা দেখবো যে কিভাবে তারা কাজ করছে, সেই সিস্টেমে আমি আমার থিমে কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা বড় থিম কাজ নিব, যেমন বোস স্টেপ দিয়ে কমপ্লিট একটা বড় একটা সাইট দিয়ে ওইটাকে ডেভেলপ করব। কিন্তু তার আগে আমরা জাস্ট সিস্টেমটা দেখতেছি যে কিভাবে কি কাজ হইতেছে, কারণ ইজিভাবে না ঢুকলে আমরা পরে যায় ফাংশনে যায় আমাদের তালগুল পাকায় যাবো। এর জন্য আমরা ইজি থেকে আস্তে আস্তে ডিপে যাচ্ছি। এই যে ভিডিও দিয়ে দিব, এখন ক্লাস তো আমাদের তারপরে এখন আসেন, তাহলে হেডারটা আমাদের আলাদা হয়ে গেল। এখন আসেন ফুটারটুকু কতটুকু আমাদের আছে, এই যে ফুটার ধরলাম এতটুকু, তাই না? এই ফুটারের ভিতরে আমাদের বিভিন্ন জিনিসপত্র থাকবে। এখন তো কিছুই না, খালি একটা ফুটার লেখা, আর তো কিছুই নাই। এই যে এখানে ফুটারের ভিতরে শুধু একটা ফুটার লেখা, কিন্তু এখানে তো অনেক জিনিসপত্র থাকবে, এটা আরো অনেক বড় হবে ফাইল, তাই না? তো এর জন্য আমরা এইটুকুকে কাট করে এখানে কাট করে একটা ফাইল বানাবো। ফাইলে যে নিউ, এখানে একটা ফাইল বানাবো, আর এটাকে সেভ দিব ফুটার.php। আমি তো এই যে এখান থেকে কাট করছি, HTML বুঝি না। এই যে এখান থেকে এই যে ফুটার থেকে লাস্ট পর্যন্ত একদম নিচে যত দূর থাকে তত দূর কাট করব। কাট করে আইনা এখানে নিব, এখানে আইনা ফুটার.php। এখন এখানে ফুটার.php কিন্তু লিখতে হবে। আপনি যদি লেখেন
যে footer1.php বা অন্য কোনো নাম যদি আপনি দিতে চান তাহলে কিন্তু হবে না, কারণ ওয়ার্ডপ্রেসে এইভাবেই সেট করা ফাংশন দিয়ে। হ্যাঁ, কারণ এখানে আমার ফাংশন লেখা আছে যে ওয়ার্ডপ্রেসের ফুটার যদি কল করতে হয় তখন এই লাইনটা দিতে হবে। তো এই লাইনে দিয়ে কপি করলে তখন এখানে যদি অন্য নাম দেন তখন তো এটা পাবে না, তখন কনফ্লিক্ট হবে। কল করতে গেলে এই গেট আন্ডারস্কোর ফুটার এটা পিএইচপি কোডের ভিতরে কল করতে হবে। কল করলে এখন দেখেন, এখন যদি আমি ফুটারটা এটা কল না করি, এখন যদি এখানে রিফ্রেশ দেই তাহলে কিন্তু ফুটারটা আমি পাবো না। এই ফুটার আছে নাই, কিন্তু এখন যদি এটা কল করি, কল করে এখন যদি সেভ দিই, এখন যদি রিফ্রেশ দিই, এখন কিন্তু ফুটারটা পেয়ে যাবো। এই যে ফুটারটা চলে আসছে। এভাবে আমাকে প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট আলাদা করতে হবে। তারপরে এখন এই স্লাইডিংটা আমি আলাদা একটা পার্ট করে ফেলবো। পরে এই স্লাইডিংটাকে আমরা একটা প্লাগইন তৈরি করে ওই প্লাগইন এখানে অ্যাড করবো। আমার স্লাইডিং এর ছবি আমি ইচ্ছা করলে যাতে আমি ওয়ার্ডপ্রেস থেকে চেঞ্জ করতে পারি। এখন তো আমার স্ট্যাটিক, এটা তো কোডিং এর ছাড়া চেঞ্জ করার উপায় নেই। আচ্ছা, এখন স্লাইডিংটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত আছে? এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তো এইটুকুকে কাট করতে হবে। কাট করে slider.php নামে একটা ফাইল বানাইতে হবে। এখানে নিউ এ যে এখানে স্পেস দিতে হবে, পেজ দিয়ে সেভ, এখানে slider.php নামে সেভ দিয়ে এটা যেহেতু slider.php এখানে আপনি স্লাইডিং এর ক্ষেত্রে যে কোনো নাম দিতে পারেন, এটা সমস্যা নেই। কারণ কি স্লাইডিংটাকে তারা আলাদা পার্ট হিসেবে ধরছে। এখানে স্লাইডিং এর জন্য গেট পার্ট হিসেবে তারা নিয়ে আসছে, ঠিক আছে? তো গেট পার্ট হিসেবে নিয়ে আসলে এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি স্লাইডার দিছি, তাই না? তো আমি অন্য নাম দিলেও সমস্যা নেই। তো এখানে যেখান থেকে আপনি স্লাইডারটা কাট করছেন, অর্থাৎ এখানে, তাই না? এখানে এসে এই কোডটুকু দিতে হবে, গেট টেমপ্লেট পার্ট। তারপর স্লাইড, এটার ভিতরে কোন নামটা দিতে হবে? এইখানে আপনি যে নাম লিখছেন, এই SLIDER, এখানে যে নাম লিখছেন সেই নামটা এইটার ভিতরে দিতে হবে। দিলে এখন সেভ যদি দেন, এখন কিন্তু এটা কাট করে আমি যদি সেভ দিয়ে আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু স্লাইডিং আসবে না, স্লাইডিং নাই, তাই না? এখন যদি আমি এখানে আমি এটা দিয়ে এই কোডটুকু, এই লাইনটুকু শুধু দিয়ে দিই, দিয়ে এখানে যদি রিফ্রেশ দিই, এখন দেখবেন স্লাইডিং চলে আসছে। স্লাইডিং, তাহলে আমার এমন অনেক পেজ থাকতে পারে যেখানে আমার স্লাইডার দরকার নাই, স্লাইডিং দরকার নাই, শুধু পেজ মানে থাকবে, মেনু থাকবে, কোনো স্লাইডিং হবে না। সেই পেজে যায় কি করবো, আমি শুধু এই লাইনটা আমি বাদ দিয়ে দেবো, ডিলিট করে দেবো, আমার স্লাইডিং সেই পেজে বাদ হয়ে যাবে। এরকম অনেক পেজ থাকে না, হ্যাঁ, শুধু এইটুকু বাদ দেবো, আর কিছু হ্যাঁ ওইটা বাদ, আমি কল করছি, এখানে কল করবো না, তাহলে আমার ওই পেজে স্লাইডিং আসবে না। এরকম আমরা ওয়ার্ড পেজে দেখি না, কিছু পেজে স্লাইডিং আছে, কিছু পেজে স্লাইডিং নাই। এতে ওইভাবে তৈরি করা হয়। এখানে হলো এইটা তো ফাইল তো তৈরি করা আছে, আমি যদি কল করি আসবে, কল না করলে আসবে না, এটা। হ্যাঁ, তো এখানে আসেন এখন আমাদের সাইড বার, মনে করেন সাইড বারটা, এই যে এটা একটা সাইড বার না, এটুকুকে আমরা আলাদা করে ফেলি। এখানে মনে করেন এইটুকু হলো সাইড বার, তাই না? তো এইটুকুকে কাট করে আমি একটা ফাইল বানাবো। এইখানে এটাকে নাম দেবো সাইড বার, ঠিক আছে? sidebar.php দিলাম। দিয়ে এইখানে আমার যে কোডটা আছে সাইডবার কল করার জন্য, এই কোডটা কপি করে আমি এখানে সাইডবারের জন্য এই কোডটা দিয়ে দিই। তাহলে এই কোডের মাধ্যমে আমার কি আসলো, হ্যাঁ এই কোড, এই লাইনটার মাধ্যমে আমার কি আসলো, সাইডবার আসলো। এখন আমি এখানে রিফ্রেশ দিলে কিন্তু সাইডবার চলে আসবে। সাইডবার কিন্তু আছে। আর ওই লাইনটা যদি আমি বাদ দিই, ওখানে এই লাইন আমি দিব না, তাহলে ওইটা আসবে না। এই যে আসে না, ঠিক আছে? এই আচ্ছা হইলো। আর এখানে কন্টেন্টের ভিতরে আমি যা কন্টেন্ট দিব সেই কন্টেন্টটা আসবে। আমার কন্টেন্ট আমি একটু বাড়াই দিই, একটু কপি দিই, এত ছোট কন্টেন্ট থাকলে পরে বুঝতে সমস্যা হবে। এখানে কন্টেন্টটা আমি একটু বাড়াই দিই। তো কন্টেন্টের আমার এখানে কন্টেন্ট দিই, কন্টেন্টটা পি এর ভিতরে দিলাম মনে করেন, ঠিক আছে? হ্যাঁ, পি এর ভিতরে দিলাম। এখানে কন্টেন্ট দিলাম, একটু ছোট করে দিই, এইটুকু। এটা কন্টেন্ট দিলাম, তাই না? এটুকু হলো কন্টেন্ট। আর কন্টেন্টের একটা টাইটেলও দিতে পারি আমি উপরে, S2 এর ভিতরে একটা টাইটেলও দিতে পারি। এটার ভিতরে মনে করেন আমি S2 আমার টাইটেল,
সেভ দিয়ে এখন এখানে রিফ্রেশ দিলাম, তাহলে এখানে যে এটা কন্টেন্ট আর এটা আমার টাইটেল। এখানে এখন প্যাডিং ট্যাডিং দিয়ে আমি সিএসএস এর সাথে তো এখানে একদম লেগে গেছে না, তো এটার জন্য এটা প্যাডিং দিতে পারেন, অর্থাৎ এটা একটা ডিভ নেন, কি নেবেন কন্টেন্ট প্যাড মনে করেন দিলাম এখানে ডিভ শুরু, এখানে ডিভ শেষ, ঠিক আছে। এই ডিভের মাধ্যমে আমার কন্টেন্টের প্যাডিং হবে, অর্থাৎ এইখানে হ্যাঁ আচ্ছা রেডি করা। এইখানে আমি এই সিএসএস এর মধ্যে কন্টেন্ট, এটা আমার কন্টেন্ট তাই না, কন্টেন্টে এখানে প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং মনে করেন 10 পিক্সেল, তাহলে 4-5 থেকে আমার এই 10 পিক্সেল জায়গা ছেড়ে দেবে। এই যে এখন একটু মিডিলে আসছে সুন্দর। এখন এটাকে আমি যে স্টাইল করব, যে ডিজাইন করব, সেই ডিজাইন অনুসারে আমার এখানে লেখা আসবে। তো হইল, এখন এটাকে যদি আমরা বানাইতে চাই, পোস্ট বানাইতে চাই, তখন এটাকে আমরা পোস্ট বানাইতে পারবো, পোস্টিং করব। কিভাবে পোস্ট বানাইতে পারবো, মনে করেন এখানে যায় এই যে পোস্টে যাবে, অ্যাড নিউয়ে যাবে, ঠিক আছে, এখানে এসে পোস্টিং করবে, আর ওইখানে এসে আমাদের এই পোস্টিংটা শো করবে, ঠিক আছে। এখন তো করবে না, কারণ এখন সিস্টেম করা নাই। এখানে দেখেন এটুকু যদি আমি কপি করি, সাপোজ কপি করে এখানে আসলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম, এই টাইটেলটা দিব এইখানে, আর লেখাটা দিব এখানে, এটা দিলাম 2 মনে করেন, ঠিক আছে। অর্থাৎ এই 2 লেখা এখন যদি পাবলিশ দেই, তাহলে এই পোস্টটা আমার এখানে পোস্ট কয়টা আছে, অল পোস্টে যদি যাই, এখানে 2টা পোস্ট, একটা হ্যালো ওয়ার্ল্ড আর একটা হলো লরেন উইলসন টু। এখন এখানে আরেকটা রিফ্রেশ দিলে এই পোস্টটা এখানে আসার কথা, কিন্তু এখানে আসবে না, কারণ এখানে তো আমাদের কল করা নাই, পোস্টটা কল করা নাই, এর জন্য এখানে আসবে না, এখানে কল করতে হবে। তার আগে পেজ বানাইতে হবে, এই করতে হবে, এই কাজ করে এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমাদের একটা সিস্টেম করলাম, সেটা হলো হ্যাঁ কোনো কিছু করি না, এখানে কোডিং এর মাধ্যমে আনতে হবে, কল করে করে আনতে হবে, পোস্ট থেকে আনতে হবে, টাইটেল আনতে হবে, এরকম দিতে হবে। তো আমাদের মোটামুটি একটা ভাগ হইলো, হইলো ইন্ডেক্স পেজ হইলো, হইলো। তো এটাকে আমরা আরো কাজ করব। তো ফার্স্টে আসেন, এখন আমরা দেখতে চাইছিলাম উইজেটটা কিভাবে উইজেট কল করা যায়। আচ্ছা, আমি আমার ওয়ার্ডপ্রেসে যাই, দেখেন ওয়ার্ডপ্রেসে এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে উইজেট আছে নাই, আছে, কিন্তু আমি যদি অন্য একটা থিমে যাই, খেয়াল করেন অ্যাপিয়ারেন্স থিমে গেলাম, থিমে যাই এই থিমটা আমি অ্যাক্টিভ করলাম। এখন যদি আমি এখানে আসেন, এই থিমের ভিতরে দেখেন উইজেট আছে, এবং এখানে যদি ক্লিক করেন দেখবেন এই যে এই সাইডে কয়টা উইজেট রেজিস্টার করা আছে বলেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 জায়গায় আপনি লেখা সেট করতে পারবেন এই থিমের। কিন্তু আর এগুলো হলো সব উইজেট, বুঝতে পারছেন? এই মানে এইটার ভিতরে আমি কোন উইজেট, এটার ভিতরে এখন বাইরে কোনো উইজেট নাই, এটার ভিতরে আমি এখন যদি এটা দেই তাহলে এটা হবে, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, যে উইজেট সেট করতে চাই সেই উইজেটই হবে। কিন্তু এখন বাই ডিফল্ট ভাবে আমাদের কোনো উইজেট নেই, কারণ আমাদের উইজেট নামে যে এটা, এই যে এইটাই নেই, অপশনটা নেই। তো আমরা থিমে যাব, থিমে যেয়ে আমাদের থিম অ্যাক্টিভ করব, আমার থিম হলো এটা তাই না, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে উইজেট আছে, উইজেট কিন্তু নাই, কারণ উইজেট আমাদের রেজিস্টার করা নাই। উইজেট রেজিস্টার করতে হবে ফার্স্টে। তো উইজেট রেজিস্টার করার জন্য কি করতে হবে, উইজেট রেজিস্টার, এখানে আপনারা যদি গুগলে যায় লেখেন হাউ টু রেজিস্টার উইজেট, তাহলে উইজেটের রেজিস্টার কোড পেয়ে যাবেন। তো আমার কাছে কোড আছে, এখান থেকে নিয়ে আসি আমি। এই যে এটা হলো আমার, এই যে দিস কোড ফর ক্রিয়েট উইজেট, এটা হলো উইজেটটা রেজিস্টার করার জন্য। এই যে এটুকু কপি করবেন, ঠিক আছে, কপি করে আমাদের ফাংশন ডট পিএসসি যে ফাইলটা আছে ওইখানে এখানে এসে এই পর্যন্ত তো আমার মেনুর জন্য, এটুকু তো আমার মেনুর জন্য তাই না। তো এইখানে এসে এটা পেস্ট দিবেন, এই আর এইখানে কমেন্টস করে রাখবেন, যে এখানে কমেন্টস করে রাখবেন, তাহলে কিন্তু সমস্যা হবে, মানে কাজ পরবর্তীতে বুঝতে সমস্যা হবে যে কোন ফাংশন কোনটার জন্য ইউজ করছে। এটা এনে লিখে রাখবেন যে দিস ফাংশন ফর ক্রিয়েট উইজেট, ঠিক আছে, এরকম লিখে রাখবেন, এই কমেন্টের ভিতরে লিখে রাখবেন, লিখে তারপর এখন কাজ করবেন। আবার উপরে এটা কিসের জন্য করছেন, মেনুর জন্য না, তো এটাকে কপি করে এখানেও দিয়ে দিবেন দিস ফাংশন ফর ক্রিয়েট মেনু, এরকম লিখে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে কোন ফাংশন কি কাজের জন্য। যদি খালি আপনি লিখেই যান পরে খুঁজতে পাইবেন না কিছু, কোনটা কেন কাজ। আচ্ছা, এখন ওই যে উইজেটের মধ্যে আপনি কি করবেন, প্রথমে একটা নাম দিবেন এখানে উইজেটের। তো উইজেটের নাম কি, এখানে আপনার এইখানে আসেন, এই যে এখানে আসেন আমাদের সাইট, এই যে এইখানে আমরা উইজেট সাইট করতে, তো এটা হলো সাইড বার তাই না।
সাইড বার উইজেট হিসেবে আমরা এটাকে সেট করব। তাহলে এখানে লিখবো সাইড বার উইজেট। এই নাম আপনি যে কোনোটা দিতে পারেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আমি এটা দিছি। তারপরে হলো উইজেটটা রেজিস্ট্রেশন সাইড বার, অর্থাৎ সাইড বার হিসেবে এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং সাইড রেজিস্ট্রেশন করে এটা অ্যারের ভিতরে আপনার এই ভ্যালুগুলো দিতে হবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো কি, প্রথম হলো নাম, অর্থাৎ আপনি যে উইজেটটা সেট করবেন সেই উইজেটের নাম কি হবে। আমি বললাম এটা কি লেফট না, লেফট পাশে আসে না সাইড বার, আমি এটা নাম দিলাম সাইড বার, লেফট সাইড বার নাম দেন, নাম দিলাম লেফট, কি নাম দেব, লেফট সাইড বার, লেফট সাইড বার এরকম নাম দিলাম, ঠিক আছে। লেফটের এলটা বড় দিতে হবে, হ্যাঁ লেফট সাইড বার, এটা হলো শো করবে, নামটা কোথায় শো করবে, এই যে আমাদের যখন ড্যাশবোর্ডে আমরা যাই, দেখেন ড্যাশবোর্ডে যখন যাই, এই যে এখানে সাইড বার, এইখানে সাইডে একটা সাইড উইজেট তো এখানে নাই, আমি ওই উইজেটে যাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। থিমে যেতে হয়, এইটা অ্যাক্টিভ করতে হবে তাই না, অ্যাক্টিভ করে, তাছাড়া তো এখানে উইজেট আসবে না। এই যে উইজেটে যাব, এই যে এখানে উপরে দেখেন এই যে নাম আছে না, সেকেন্ড ফুটার উইজেট, এই নামটা এখানে যে নাম আমি দেখতে চাই সেই নামটা এখানে দিতে হবে, এই যে এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো আইডি, আপনি যে কোনো একটা এটাকে কি হিসেবে আপনি কল চান, এই আইডি ধরে আপনাকে কল করতে হবে পরবর্তীতে। একটা নাম দিলাম আইডি, তারপর বিফোর উইজেট, এই অর্থাৎ এই যে আপনি যে উইজেটটা চান, আমি যদি ইন্ডেক্স ফাইল, এই উইজেটটা সাইড বার হিসেবে আছে না, সাইড বারে ফাইলে যাই, এই যে এই উইজেটে বিফোর উইজেট মানে এই উইজেটটার আগে, এটা তো সাইড বার না, এটা স্লাইডার, এই সাইড বার, অর্থাৎ এই যে এই উইজেটটা, এইটুকু তো আমার উইজেট তাই না, এই উইজেটের আগে আপনার কোনটা আছে, এইটা, এটাকে আপনার কল করতে হবে, কল, বুঝতে পারছেন, এটাকে কল করতে হবে। এটা কোথায় কল করবেন, এই যে এখানে যায় ফাংশন ডট পিএসপি ফাইলে, এইখানে এটা দিতে হবে, ঠিক আছে। তারপর আফটার উইজেট মানে কি, এই যে এইখানে কই আমার সাইড বার কোথায়, এই সাইড বার এইখানে, আফটার উইজেটের এইখানে আমার ডিপ, এটার পরে এটা শুরু হয়েছে, এটা শেষ হয়েছে, এই শেষটা দিতে হবে এইখানে আমার কই ফাংশন, কই এই ফাংশন দিতে, তাহলে এটা ডিপ দেওয়া আছে। তারপর হলো বিফোর টাইটেল আর আফটার টাইটেল, অর্থাৎ টাইটেলের আগে এবং পরে কি দেওয়া আছে। তার আমি যাই ইন্ডেক্স সাইড বারে যাই, আফটার আগে দিয়েছে H2 আর H2 তাই না, টাইটেলের আগে, এই যে টাইটেলের আগে পরে এটা কি দেওয়া আছে, তাহলে ওই নামে আমাকে এখানে দিতে হবে, টাইটেলের আগে এবং পরে। তাহলে ফাংশন ফাইলে যাওয়ার পরে এই সাইটটা H2 দেওয়া আছে, এটা ঠিক আছে। তখন এখন এই যে নামে আমি ফাংশনটা তৈরি করলাম, এইটুকু হলো আমার ফাংশন তৈরি হলো, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করে এই ভ্যালুগুলো দিয়ে দিছি। এখন এই যে নামে আমি ফাংশনটা তৈরি করছি, এই নামটা এখন আমাদের এই নামটা কপি করতে হবে, করে অ্যাড ফাংশন অ্যাড অ্যাকশনে যায়, এই নামে এখানে এই নামটা দিয়ে দিতে হবে। তাহলে এটা ফাংশন তৈরি হইলো এবং ফাংশন অ্যাড হইলো। এখন যদি আমি আমার রিফ্রেশে যাই, অ্যাড হয়ে গেছে কিন্তু ফাংশন, এই এখন যদি একটা কি করলাম, এটা উইজেট অ্যাড করলাম। এখন যদি আমি আমার ফাইলে যাই, এখন যদি আমি আমার থিমটা অ্যাক্টিভ করি, আমার থিম অ্যাক্টিভ না করলে বুঝবো না, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করলে দেখবেন এই সাইডে একটা উইজেট চলে আসবে, এই দেখেন উইজেটটা চলে আসছে, এই উইজেটটা কিন্তু আগে ছিল না। এখন এই উইজেটে যখন ক্লিক করবেন দেখবেন এইদিকে সাইড বার নামে একটা উইজেট চলে আসছে, আর এখানে আমাদের মেনুগুলো চলে আসছে, এগুলো কিন্তু আগে আমাদের ছিল না, ডিফল্ট ভাবে চলে আসছে। মানে এগুলো হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, রেজিস্টার এগুলো না, রেজিস্টার তো করছি আমি শুধু এটা, আর এইগুলো থাকেই। আপনি যদি উইজেট রেজিস্টার করেন, এই যে এখানে পড়ে যাই, আপনি যদি এই যে একটা ফাংশন অ্যাড করেন এবং অ্যাড অ্যাকশন দিয়ে এটা যদি উইজেট ইনিশিয়েট, এটা হলো ইনিশিয়ালাইজ, ঠিক আছে। আর এটা কোন সাইড বারটা আপনি রেজিস্ট্রেশন করবেন, এটা করলে এখানে আপনি এগুলো সাইড বার বানাবেন। আপনি এরকম একাধিক অনেক সাইড বার বানাইতে পারেন, বানিয়ে অ্যাড করবেন, ওটা কোন জায়গায় অ্যাড করবেন, এখন এটা ওই জায়গায় কল করতে হবে। এখন কিন্তু আমার সাইড বার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হয়েছে কোথায়, আমার ড্যাশবোর্ডে, এই যে এখানে আমার সাইড বার অ্যাড হয়েছে। এখন এখানে একটা সাইড বার মনে করেন একটা টেক্সট দিয়ে দেন, মনে করেন একটা টেক্সট দেই, অথবা একটা মেনু দিলাম, মনে করেন পেজেসি দিলাম, মনে করেন এই পেজেসি দিলে এখানে আমি পেজ তৈরি করবো, মনে করেন কন্ট্যাক্ট পেজ, তাহলে এখানে টাইটেল হবে কন্ট্যাক্ট পেজ, তাই না। তারপর শর্ট বাই এগুলো, এইটা কন্ট্যাক্ট, এটা কি পেজেস আনছি না, এই যে নামে পেজ দিব, পেজ অ্যাড করবো,
ওই নামে এখানে পেজগুলো অ্যাড হবে আর কি। তো পেজ অ্যাড না করে আমি একটা লেখা অ্যাড করি প্রথমে, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কাট পরে আমি পেজ অ্যাড করতেছি। মনে করেন একটা লেখা দিই, এই যে এটা টেক্সট, এই টেক্সট দিলাম, এখানে একটা টাইটেল দিলাম, দিস ইজ টেক্সট, টেক্সট টাইটেল। আর এখানে আমার কি করব, আমি এখানে কিছু লেখা দিয়ে দেবো। তাহলে এই লেখাগুলো কোথায় আসবে, আমার এই সাইড বারে এখানে এখানে আসবে। এখানে প্রথমে একটা সাইড আসবে, তারপর এই লেখাগুলো এখানে শো করবে। মানে সাইড বারে আমি যা রেজিস্টার করতে চাই, আর যদি এই যে এরকম মেনু হিসাবে মানে পেজ বাই পেজ হিসাবে আনতে চাই, তখন পেজগুলো অ্যাড করতে হবে। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, এখানে এটা তো হয়ে গেছে, তাই না? এখন এখানে আসেন, এখানে যদি আমি এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন সাইড বার তো হয়ে গেছে, তাই না? এখন যদি এখানে রিফ্রেশ দেন, তাহলে এই সাইড বারটা আসার কথা না, কিন্তু এখন আসবে না। কিন্তু কেন আসবে না? কারণ এটা তো কল করা হয় না, আমি তো তৈরি করছি ঠিকই। আমার ড্যাশবোর্ডে আমার ফাংশন আমার তৈরি করা হয়েছে, কিন্তু এটা কোথায় শো করবে, কোন জায়গায় শো করবে, এটা তো আমি কল করিনি। তো হ্যাঁ, কল করিনি। তাহলে কল করতে হবে কোথায়? এটা হলো সাইড বার, এই যে এইখানে। এখানে আপনার আমার এই যে এই পর্যন্ত, তাই না? হ্যাঁ, এই যে এই, হ্যাঁ হ্যাঁ, কল না করলে তো পারবে না। কোথায় কল করবো? আমার সাইড বার কতটুকু, এই যে এতটুকু না, এতটুকু আমি ফেলে দেবো। এই যে এখানে ফেলে দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। এটা নাই কিন্তু এখন এখানে এসে রিফ্রেশ দেন, এখানে কিছুই নাই। এখন আমি এইটাকে কল করব, অর্থাৎ এই যে এইখানে ফাংশনে আমি যে সাইড বারটা বানাইলাম, এই যে যেটা বানাইলাম আমি বানানোর সময় তো আমি বলে দিছি, যেগুলো সব দিয়ে দিছি, তাই না? দিয়ে দিছি। এখন এখানে তৈরি হয়েছে, এটাকে এখন আমার এইখানে আমি কল করব। কোথায়? এই সাইড বারে, এই যে এইখানে। এখানে যেটা আমার ছিল, এই যে এটা যে ছিল, এটা তো স্ট্যাটিক, এটা তো পরিবর্তন হবে না। একবার লিখে রাখছেন, একবার সারা জীবন থাকবে। কিন্তু এখানে তো আমি চেঞ্জ করবো ওয়ার্ড পেজের ফাংশন থেকে, অর্থাৎ কোথায় থেকে, এখানে এসে আমি চেঞ্জ করবো। চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করবো, এখানে চেঞ্জ হবে, এর জন্য। তো এখন এটাকে কল করার জন্য আমার একটা কোড আছে, ডাইনামিক সাইডবার এই নামে আমার একটা ফাংশন আছে। সেই ফাংশনটা কল করলে এটা হয়ে যাবে। এখানে পিএসপি শুরু করতে হবে, এরকম পিএসপি শুরু করতে হবে, পিএসপি শেষ করতে হবে। তারপরে এখানে লিখতে হবে ডাইনামিক আন্ডারস্কোর সাইডবার, এই ফাংশনটা এই আসছে সেমিকোলন, এই তো এই ফাংশনটা কল করতে হবে। তো এই ফাংশনটা আমার লেখা আছে এখানে, এই যে এইটা, ঠিক আছে, এইটা তো একই। আমি তারপর কপি করে নিয়ে আসি, এই যে কোথায় আমি এই যে এখানে কল করছি, জানেন ডাইনামিক সাইডবারের ভিতরে আপনার এখানে আপনার আইডি দিতে হবে। আইডি কোন আইডিটা? এই ফাংশনে আমি একটা আইডি তৈরি করছি না, ফাংশন কই, এই ফাংশনের ভিতরে যে আমি একটা আইডি তৈরি করছি, এই আইডিটা আমার এইখানে দিতে হবে, এই সাইডবার এইখানে দিতে হবে, এই যে, ঠিক আছে। এই ফাংশনে ডাইনামিক আন্ডারস্কোর সাইডবার, এটার ভিতরে আইডি, যে আইডিটা কল করবেন সেই উইজেটটা এখানে কল হবে। তো এটা ফাংশনটা এই যে এটা আমি কপি করলাম, কপি করে এখানে লেখা আছে, আমি ডাইনামিক আন্ডারস্কোর সাইডবার, তারপরে এটা হলো আমার যে নামে কল করছি সেই নামটা, ঠিক আছে। তো আমাদের যেটা করতে ওইটাই রাখলাম, রাইখে এখন যদি আমি রিফ্রেশ করি, এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আমাদের আসবে, এই যে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের সাইড বার আসবে। এই যে এই সাইড বারটা আসছে কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে। তো ওয়ার্ডপ্রেসে ওই যে আমরা করছিলাম, এই চপার দিয়েছিলাম, মেনুর মতো করছিলাম, তাই না? তো ওরকম যদি দিতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে এরকম বানাইতে হবে আমাদের, টেক্সট না দেয়া, এই যে এখানে এটা না দিয়ে এটাকে ডিলিট করে দেই, আমাদের পেজের মতো করে দিতে হবে। পেজ অর্থাৎ আমাদের যে কটা পেজ আছে, পেজে সেই কটা পেজ এখানে শো করবে, তাই না? আমাদের পেজ আছে কয়টা এখন ডিফল্ট ভাবে? একটা, দুইটা পেজ আছে, একটা স্যাম্পল পেজ, একটা অ্যাবাউট পেজ, তাই না? এই দুইটা শো করবে। আর উপরে একটা টাইটেল দিতে হবে। টাইটেল মানে কি? অর্থাৎ এই যে উপরে এখানে আমি কি লেখা শো করাতে চাই। হ্যাঁ, এই তো ওইটাই তো, মনে করেন সাইড বার নামে, সাইড বার মেনু, এটার নাম দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দিলে এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে এই যে দিস ইজ টেক্সট টাইটেল, এটার পরিবর্তে আসবে কি? এটা পরিবর্তে আসবে এই লেখাটা। আর আমাদের যে পেজ আনছি না এখানে, এটা কি আমাদের পেজ না? এই যে পেজেস, পেজ মানে কি? আমাদের এখানে যে কটা পেজ আমরা তৈরি করছি সেই কটা পেজ আমাদের এখানে শো করবে। তো এখন আসেন রিফ্রেশ, এখানে আসেন, এই এখানে রিফ্রেশ দেন, এই যে এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজ তৈরি হয়েছে। এখানে যদি আমি আরো পেজ তৈরি করি, মনে করেন পেজ আছে যে অ্যাড নিউ, এখানে আমি একটা পেজ তৈরি করলাম কন্টাক্ট দিয়ে পাবলিশ দিলাম, তাহলে কন্টাক্ট নামে আমার একটা পেজ তৈরি হয়ে গেলো। এখানে আসেন রিফ্রেশ দেন, এখানে আরেকটা পেজ এড হবে। তো এইভাবে আমরা যে কটা মেনু, এটা তো ডাইনামিক, আরেকটা পেজ বানাই, অ্যাড নিউ সার্ভিসেস,
হ্যাঁ হ্যাঁ মনে করেন সাব রিসেস নামে একটা পেজ বানাইলাম নেবেন। তো এই যে আগে যে সাইড বারটা ছিল এটা ছিল স্ট্যাটিক, এখন হলো ডাইনামিক।